সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে প্রচুর প্রচুর নিউজ আছে। হ্যাঁ গাইস, পুরো গরমা গরমি গাইস নিউজ আছে যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ, তার সাথে সাথে রয়েছে হচ্ছে সিএম পাঙ্ক ভার্সেস এমজেএফ এর ম্যাচ। কি হলো, সিএম পাঙ্কের কি মানে স্ট্রিক ওভার হয়ে গেল মানে এইডাব্লিউর মধ্যে? হ্যাঁ গাইস, অনেক কিছু নিয়ে ডিসকাশন করবো, কিন্তু শুরুতেই বলবো গাইস, তোমরা দেখতে পেয়েছিলে রয়্যাল রাম্বল মানে উইমেন্স রয়্যাল রাম্বলে একটা মাহল ছিল যেটা মানে সবাই মানে পুরো অডিয়েন্স ফেটে পড়েছিল। সেটা হচ্ছিল গাইস ব্রি বেলা যখন ইয়েস ইয়েস মুভটা করছিল, মানে ইয়েস ইয়েস যেটা ড্যানিয়েল ব্রায়ান করে। আর ব্রি বেলা গাইস এটা শেয়ার করেছে, যখনই আমি এই মুভটা করি তখন আমার নিজের হাজব্যান্ড অ্যাজ এ ব্রায়ান ড্যানিয়েলসন বা ড্যানিয়েল ব্রায়ান তার কথা মনে পড়ে, আর অ্যাজ এ তাকে ট্রিবিউট দিয়ে আমি এটা করেছিলাম। আর সত্যি বলতে মানে ওই মাহলটা কিন্তু সেটা ছিল, মানে যারা ওমেন্স রয়্যাল রাম্বল দেখেছো তারা ওই পোর্শনটা বুঝতে পারবে যখন ব্রি বেলা কিন্তু ইয়েস ইয়েস চান্স করছিল। সত্যি একটা গ্রেটেস্ট ছিল। এনিওয়ে, তারপরে গাইজ মানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস গাইজ সামনে এসছে, সেটা হচ্ছে গাইজ শেন মিকম্যান। গাইজ শেন মিকম্যানকে নাকি ভিন্স মিকম্যান বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এখানে মানে প্রচুর জন স্পেকুলেট করছে যে শেন মিকম্যান মেবি হয়তো এই ডাব্লিউতে চলে যাবে। মানে এটা নিশ্চয়ই হওয়া উচিত নয়, কিন্তু হ্যাঁ হতেই পারে বাবা ছেলে ডিফারেন্ট রুটে চলে গেল, কিন্তু এটা ভাবাটা মানে ভাওতাবাজি যাকে বলতে গেলে। এরকম নিশ্চয়ই কখনো হবে না যে শেন মিকম্যান একদম এই ডাব্লিউতে চলে গেল। বাট স্টিল গাইজ এখানে শেন মিকম্যানের নাকি অনেক রয়্যাল রাম্বলকে নিয়ে নাকি প্রচুর প্ল্যান ছিল। মানে তোমরা তো জানো যে শেন মিকম্যানের যে এন্ট্রিটা সেটা শেন মিকম্যানের নিজেই প্রডিউস করা ছিল। আর হ্যাঁ, ফাইনাল যে ফোর যে মানে ফাইনাল ফোরে যারা থাকবে যার মধ্যে ব্যাড বানি ছিল গাইজ, সেটাও নাকি শেন মিকম্যানের নিজে পিচ ছিল। আরও গাইজ অনেক অনেক নাকি শেন মিকম্যানের প্ল্যান ছিল যেটা নাকি ভিন্স মিকম্যান নাকি মানে পছন্দ করেনি, আর সেগুলোকে নাকি ড্রপ করে দিয়েছে। ইভেন গাইজ শেন মিকম্যানের এলিমিনেশন চেম্বার নিয়েও গাইজ একটা প্ল্যান ছিল, যেখানে মানে শেন মিকম্যানের চান্স ছিল যে মানে এলিমিনেশন চেম্বারে ম্যাচে ঢুকবে, যেখানে নাকি ভিন্স মিকম্যান নাকি ওকে ড্রপ করে অস্টিন থিওরিকে মানে এই চান্সটা দিয়েছে। এটা তোমরা নর্মালি আমরা দেখতে পেয়েছি একটা কোয়ালিফাইং ম্যাচ হয়েছে, বাট স্টিল গাইজ ওখানে অস্টিন থিওরির জায়গায় নাকি শেন মিকম্যানের হওয়ার চান্সেস একটু বেশি ছিল। আর ওখান দিয়ে হয়তো একটা মানে রাইভেলরি ক্রিয়েট হওয়ার চান্স ছিল, যেটা নাকি সেথ রলিন্সের সাথে, কিন্তু মানে ওই আইডিয়াটাও মানে ড্রপ করে দেওয়া হয়েছে। আর গাইজ এখন শোনা যাচ্ছে শেন মিকম্যানকে নাকি পুরো বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। এনিওয়ে গাইজ, আরও একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে গাইজ তোমরা দেখেছো জ্যাকাস ফরএভারের যে রেড কার্পেট হয়েছিল ওখানে অনেকেই গেছিলো, সেখানে স্যামি জেনকে পুরো বেজ্জতি করা হয়েছে, মানে জনি নক্সভিল মিলে আর জনি নক্সভিলের টিম মিলে সবাই বেজ্জতি করেছে একে বলতে গেলে। আর পসিবলি এটা ভাবা হচ্ছে, যেমন তোমরা লাস্ট ইয়ার দেখেছো যে রাসেলমেনিয়ার মধ্যে অ্যাজ ব্যাড বানি কম্পিট করেছিল, তো এখানে পসিবলি বলা যাচ্ছে যে জনি নক্সভিল ভার্সেস নাকি স্যামি জেনের একটা ম্যাচ হবে, যেটা নর্মালি রাসেলমেনিয়া হবে। ডাজ নট ম্যাটার কী হবে, জাস্ট এমনি একটা মানে জাস্ট খিল্লিবাজি করা ছাড়া আর কোনো কাজ নেই। বাট তবে আমি বলবো ব্যাড বানির ম্যাচ কিন্তু যথেষ্ট গ্রেটেস্ট ছিল, দেয়ার নো ডাউট। বাট স্টিল এখানে জনি নক্সভিল কীরকম করবে। এনিওয়ে, আমরা তো দেখতেই পেয়েছিলাম রয়্যাল রাম্বলে কীরকমভাবে এসেছিলো, লাস্টে হ্যালুবা কেককে এলিমিনেট হয়ে গেছিলো, কিছু বলার নেই। আরও একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে গাইজ নিয়মি ভার্সেস সোনিয়া ডেভিল। গাইজ নিয়মি ভার্সেস সোনিয়া ডেভিল স্টিল ভাবা হচ্ছে রাসেলমেনিয়া একটা মেবি গাইজ স্ট্রিট ফাইট মানে এরকম কিছু, মানে বলতে গেলে মানে একটা খুব হাইফাই একটা মানে স্টিপুলেশন অ্যাড করে নাকি ম্যাচ সেট করা হবে, যেটা মানে সত্যি গ্রেটেস্ট হবে। আর সেটা পসিবলি হতে পারে এলিমিনেশন চেম্বারের মধ্যে, হয়তো কোনো একটা ম্যাচের মধ্যেও গাইজ সেট আপ হতে পারে। আমি ভাবছিলাম যে একটা ওমেন্স এলিমিনেশন চেম্বার কোনো একটা ম্যাচ হবে, যেখানে হয়তো এদের মধ্যে হয়তো কোনো একটা ফাইট হবে। কিন্তু হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না যে ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচটা কিসের ভিত্তিতে হবে, মানে কোনো নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ নাকি কোনো টাইটেল অন দ্য লাইন থাকবে, সেটা কিছু বোঝা যাচ্ছে না। বা স্টিল গাইজ এখানে ধরা হচ্ছে যে এদের মধ্যেও নাকি খুব বড় একটা প্ল্যান আছে। এরপরে গাইজ যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে হোয়াট নেক্সট ফর বেলা টুইন্স। নর্মালি গাইজ বেলা টুইন্সকে আমরা রয়্যাল রাম্বলে আসার পরে তারপরে তো আর দেখতেই পাইনি, নর্মালি একটাই তো হয়েছে, কিন্তু বেলা টুইন্সকে পসিবলি আমরা ভাবছিলাম বোধহয় যে অ্যাজ এ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে হয়তো আসবে, কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না যে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে আসতে পারে বলে। কারণ নর্মালি বেলা টুইন্সকে নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই বা বলো কোনো প্ল্যান নেই যাকে বলতে গেলে। নর্মালি ওরা রয়্যাল রাম্বলে এসছে, সেটাই নাকি খুব বড় ব্যাপার, কিন্তু এখনও পর্যন্ত কিছু ভাবা হচ্ছে না গাইজ। এরপরে যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে হোয়াট নেক্সট ফর এজ। গাইজ নর্মালি একটা এজের রিপোর্ট নাকি সামনে এসছে, যেটা নাকি ভাবা হয়েছিল নাকি এজকে নাকি রাসেলমেনিয়াতে নাকি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচে নাকি রাখা হবে। হ্যাঁ গাইজ, হ্যাঁ মানে এজ হচ্ছে সব থেকে বড় বলা যেতে পারে চ্যালেঞ্জার যাকে বলতে গেলে, নাকি এরকম নাকি পিচ করা হবে। নর্মালি তোমরা দেখেছো যে এজ ভার্সেস মিজের তো ম্যাচ ডে ওয়ানে হয়েছিল, তারপর কাপেল ভার্সেস কাপেলের ম্যাচ অলরেডি রয়্যাল রাম্বলে হয়ে গেছে, এখন সামনে পড়ে আছে এলিমিনেশন চেম্বার, আরেকটা আছে হচ্ছে রাসেলমেনিয়া। নর্মালি গাইজ এলিমিনেশন চেম্বারে এজকে আসার চান্সেস খুব কম, কিন্তু হ্যাঁ রাসেলমেনিয়ার জন্য একটা সারপ্রাইজ চ্যালেঞ্জার গাইজ হিসাবে মানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার হিসাবে কিন্তু এজকে রাখা যেতে পারে। তবে আমি বুঝতে পারছি না ভাই, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপকে কি তোমরা মানে ব্রক লেসনারকে দিয়ে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন করিয়ে দেবে, তাহলে কী হবে জানি না। বাট স্টিল গাইজ এজকে নিয়ে ভাবা হয়েছিল। অ্যান্ড গাইজ ফাইনালি গাইজ যে মানে যে নিউজগুলোকে আমি তুলবো তার মধ্যে এটা হচ্ছে গাইজ, তোমরা আগের দিনকে আমি ডিসকাশন করেছিলাম যে জন মক্সলি ভার্সেস ব্রায়ান কেন্ড্রিকের ম্যাচ সেট ছিল গাইজ ডায়নামাইটে। নর্মালি আজকে ডায়নামাইটে, যেটা মানে ব্রায়ান কেন্ড্রিকের ডেবিউ, আর ব্রায়ান কেন্ড্রিক তো অলরেডি নিজের ডাব্লিউডাব্লিউ রিলিজের রিকোয়েস্ট বা বলতে গেলে ডাব্লিউডাব্লিউ লিভিং রিকোয়েস্টকে গ্রান্টেড করেছিল, মানে ডাব্লিউডাব্লিউ গ্রান্ট করে দিয়েছিল, আর সার্ভার ও তো রিলিজ হয়ে গেছে।
মানে ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গেছে। কিন্তু ব্রায়ান কেন্ড্রিকের একটা ভিডিও ফুটেজ যেটা এনএক্সটি 2.0 ছিল, যেখানে নাকি হার্লেন নাকি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আর ওটা নাকি প্রচুর ভাইরাল হয়েছে। আর ওর ওপর নাকি কিছু কন্ট্রোভার্সিয়াল কমেন্ট হয়েছে, যার রেসপেক্টে নাকি টনি খানের মনে হয়েছে যে ভাই এর ওপর এত বেশি কন্ট্রোভার্সিয়াল হচ্ছে, তো একে যদি আমরা নিয়ে আসি তাহলে আমার ওপরে ঝোল মাখামাখি হবে। তো টনি খান নাকি ওকে ড্রপ করে দিয়েছে, মানে জন মক্সলির ম্যাচের মধ্যে অন্য একজনকে ঢুকিয়ে এখানে গাইজ ব্রায়ান কেন্ড্রিককে ড্রপ করে দিচ্ছে। আর ব্রায়ান কেন্ড্রিক নিজে গাইজ সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাপোলজিও চেয়েছে, মানে স্বাভাবিক ব্যাপার, মানে এটা যা হচ্ছে তো কিছু করার নেই। বাট স্টিল আমার মনে হচ্ছে ঠিকই আছে, কিছু বলার নেই। কী আর হচ্ছে, মানে ব্রায়ান কেন্ড্রিকের এখন স্বাভাবিক ব্যাপার, ছোটোখাটো রেসলার, বাট স্টিল এখানে মানে কিছু কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েট তো হচ্ছে। ভাই ডাব্লিউডাব্লিউ থেকে প্রথম যে বোধহয় রিকোয়েস্ট করে বেরিয়ে গেছে, তো সেটা আলাদা ব্যাপার। বাট এখানে টনি খানও কিছু বুঝতে পারছে না। টনি খান বলছে যে ওর কেরিয়ার এখন কীরকমভাবে যাবে সেটা AEWর মধ্যে ওরা নিজেও জানে না। বাট হ্যাঁ, টনি খান এখন ওকে ড্রপ করিয়ে রেখেছে। অ্যাট দ্য এন্ড গাইজ যেটাকে নিয়ে ডিসকাশন করবো, নর্মালি গাইজ সিএম পাংকে আস করা হয়েছিল অ্যাবাউট রয়্যাল রাম্বল আর ডাব্লিউডাব্লিউ সম্বন্ধে। নর্মালি গাইজ সিএম পাং বলেছে যে হ্যাঁ, আমাকে নিয়ে তো প্রচুর রুমার্স আসছিল, বলছিল আমি রয়্যাল রাম্বলে যাবো, কখনো বলছে কোডি রোডস যাবে, কখনো বলছে জন মক্সলি যাবে, কিন্তু স্টিল এখানে কোনো ঠিক ছিল না। আর স্বাভাবিক ব্যাপার গাইজ AEW কোনো সুপারস্টার ডাব্লিউডাব্লিউতে যাবে না। আর এখানে সামাও আমাকে বলা যেতে পারে সিএম পাং বলেছে ভাই ডাব্লিউডাব্লিউ থেকে AEW যা রেসলিং কোয়ালিটি সেটা যথেষ্ট বেটার, আর ডাব্লিউডাব্লিউ হয়তো হতে পারে হয়তো প্রচুর সারপ্রাইজ রাখে, প্রচুর হাইপ ক্রিয়েট করে, বাট স্টিল AEW অলওয়েজ স্বাভাবিক ব্যাপার সিএম পাংয়ের কাছে বেস্ট তো হবেই, কিছু বলার নেই। এবার গাইজ অ্যাট দ্য এন্ড যদি আমি বলি হোয়াট হ্যাপেন ইন MJF অ্যান্ড সিএম পাং ম্যাচ গাইজ, এই সিএম পাং ভার্সেস MJF এর ম্যাচের মধ্যে সমস্ত কিছু ছিল স্বাভাবিকভাবে বলা যেতে পারে একটা স্ট্রিট ফাইটের মতন হয়েছিল, মানে একদম এখানে ওখানে চলে যাচ্ছে না, এখানে কোনো কী বলবো, এখানে কোনো ওয়েপেন্স ইউজ হয়নি, বাট স্টিল মানে এখানে মানে ফাইট যথেষ্ট ভালো মতো দিকে গেছিলো। আর অ্যাট দ্য এন্ড গাইজ প্রথম 15 মিনিটসের মধ্যে দেখতে পাওয়া যায় যে সিএম পাংকে MJFকে অ্যাজ এ সাবমিশন মুভ দিয়েছিল, যেখানে সিএম পাং আউট হয়ে যায়, যার রেসপেক্টে মানে আউট হয়ে গেছে, মানে তো বুঝতেই পারছো, মানে আউট হয়ে যাওয়ার মানে জ্ঞান হারিয়ে গেছে, আর তার রেসপেক্টে গাইজ MJF জিতে গেছিলো। কিন্তু সাডেনলি গাইজ অ্যানাউন্স করা হয় যে এই ম্যাচটা আবার রিস্টার্ট করা হবে, আর সেটাই সবথেকে বেশি শকিং করে দেওয়া হয়। তারপরে গাইজ আমরা সিএম পাংয়ের তরফ থেকে যথেষ্ট সেরা সেরা মুভও দেখতে পাই। আর একটা এন্ড গাইজ আমরা দেখতে পাই যে সিএম পাংকে ডিস্ট্র্যাক্ট করে গাইজ ওয়ার্ডলো, আর এই ওয়ার্ডলোর ডিস্ট্রাকশনের কারণে গাইজ সিএম পাংকে পেছন দিয়ে MJF ওর যে ডায়মন্ড রিংটা আছে ওটা দিয়ে গাইজ মাথায় মারে, আর সেখানে গাইজ পুরো নক আউট হয়ে যায়। আর গাইজ সিএম পাংকের ওপর পিন করে দেয় গাইজ MJF, আর গাইজ শিকাগোর মধ্যে MJF সিএম পাংকে হারিয়ে দেয়। এটা সত্যি বলতে গেলে সিএম পাংকের একটা প্রথম লস AEWর মধ্যে, বা স্টিল গাইজ এখানে মানে দুবার হারিয়েছে। একবার তো ভাই ম্যাচ হয়েছে, তারপরে মানে বেরিয়ে গেছে যাকে বলতে গেলে, তারপরে আবার সিএম পাং মানে আবার যাওয়ার রিকভার করেছে, মানে ওই ম্যাচটা আবার যখন অ্যানাউন্স হয়েছে তারপরে আবার উড়িয়ে দিয়েছে যাকে বলতে গেলে, বাট স্টিল যথেষ্ট সেরা হয়েছে ভাই ম্যাচটা, তোমরা দেখতেই পারো ম্যাচটা খুব ছোটোর ওপরে হয়েছে, প্রথম 15 মিনিট, তারপর 15 মিনিট, তো এরকমভাবে গাইজ ম্যাচটা হয়েছিল। বাট এনিওয়ে গাইজ অ্যাট দ্য এন্ড গাইজ খুবই কন্ট্রোভার্সিয়ালভাবে ম্যাচটা শেষ হয়েছে। আমার মনে হচ্ছে ভাই এর রাইভেলি আবার কন্টিনিউ হবে। এনিওয়ে গাইজ তোমাদের কি রিয়াকশান তোমরা জানাতেই পারো অ্যাবাউট এই সমস্ত নিউজ আপডেটের ওপর। এনিওয়ে গাইজ দেখা হবে নেক্সট শোতে। আর হ্যাঁ গাইজ আমরা এলিমিনেশন চ্যাম্বারের ওপর স্পেশাল একটা ওয়ার্ক নিয়ে আসছি, এটা খুব তাড়াতাড়ি আজকেই আসবে, দেখা হবে সেই শোতে।